আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেলার দিনে আবার চলে এসেছি লাইভে সবার সঙ্গে আড্ডা দিতে। সবটা ইসলাম আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্যা সোম চলে এসেছি আপু, আপনার নাকি পরীক্ষা চলছে? স্বপ্ন ইসলাম আপু কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তানজিলা তারিন আপু বাইরে ছিলাম আপু, কেবল আসলাম বাসায়। ওয়াও, আমি বুঝতে পেরেছি তাই লাইভে এসেছি। সেলিনা জাকির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। বৃষ্টি চলে এসেছি আপনি, থ্যাংক ইউ সো মাচ। মিম আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তানজিলা তারিন আপু কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, বেশ ভালো আছি। তারপরে পূজা, থ্যাংক ইউ। স্বপ্ন ইসলাম আপু, ওকে। আসলে আমি গ্রুপে মেলা চলছে, বাট কয়েকদিনের মতো মেলা তেমন মানে জমজমাট দেখতে পাচ্ছি না আর কি। আমি ভাবলাম যে তাহলে মেলা যেহেতু জমজমাট না, তাহলে আমি আসি লাইভে, আসি আপনাদের সাথে আড্ডা দিয়ে কথা বলি। তো দ্যাটস ওয়াই আমি আসলাম আর কি। সেলিনা জয় কিরাপু অনন্যা শো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে এসেছেন, এর জন্য অনেক 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 এতগুলা ধন্যবাদ। ওকে, তারপর বলেন মেলা কেমন চলতেছে, কার কি অবস্থা, কার কি প্ল্যান, কমেন্টস করেন। আমি মেলা, আপনাদের মনে মেলা নিয়ে কি মানে প্ল্যান, বা আপনাদের কি আপনারা কি ভাবছেন, এগুলো নিয়ে জানতে চাই আর কি। নর্মালি অনেক আগেই বলেছিলাম যে আমি হয়তোবা প্রতি শুক্রবার লাইভে আসবো, বাট এখন তো সপ্তাহে 2 দিন 3 দিন চলে আসতেছি। পলি কর্মকার আদাব আপু কেমন আছেন? আদাব, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আনিকা নি পূজা, আপনি আরেকটু অর্ডার পেয়েছি, বাহ মাশাল্লাহ। এই ধরনের খবরগুলো আমাকে ভীষণ হ্যাপি করে। মেনলি গ্রুপটা আপনাদের জন্য, যা কিছু গ্রুপে এই মুহূর্তে আছে সব কিছুই আপনাদের জন্য। আপনারা অর্ডার পাবেন, আপনারা ভালো করবেন, আপনারা এস্টাবলিশড হবেন, এটাই চাওয়া আমাদের। সো আপনারা যখন খুব ভালো করেন বা বলেন যে অর্ডার পেয়েছি, অর্ডার একটা পোস্ট দেখতে পাই, তখন আমাদের খুবই ভালো লাগে। মিনা ইসলাম আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। মিনা ইসলাম আপু আবার লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বৃষ্টি, মনটা ভীষণ খারাপ আর একটু অসুস্থ, তাই গ্রুপে আসতে পারছি না, মন খারাপ লাগছে। কেন আপু, বরং গ্রুপে আসবেন, সব আপুদের সাথে কথা হবে, আরও ভালো লাগবে, মন ভালো লাগবে। একলা একলা থাকলে মন বেশি খারাপ হবে। তো বৃষ্টির ব্যাপারে, সানজিদা হাসান, বৃষ্টির ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সানজিদার কাছ থেকে আমি, আপনারা জানেন, ওই নকশি পিঠাগুলা অর্ডার করেছিলাম। সো ও আসলে ফার্স্ট টাইম মেবি চিটংয়ের বাইরে পাঠিয়েছে, তো পিঠাগুলো সবগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। সো আমার ইচ্ছা ছিল যে আমি একটা রিভিউ দিই ওকে, যাতে পিঠা বিক্রেতা ওইরকম কাউকে দেখি না। মিনা ইসলাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনাকে দেখে আরও ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আমি আগে লাইভে আসতাম না, ইদানিং সপ্তাহে 2 দিন আসতেছি। এর কারণটা হলো 1 বছর ধরে এত লিখেছি, এত লিখেছি, এখন মনে হয় যে লাইভে যখন আসতে শুরু করেছি তো আসি। সাইমা হোসেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো উপমা সোনা? তো বৃষ্টির ব্যাপারে বলতেছিলাম যে বৃষ্টির পিঠাগুলো গুঁড়ো হয়ে গেছিলো, তো এজন্য আমি আর রিভিউটা দিতে পারি নাই। বাট ওর পিঠা আমি এমনিতেই খেয়ে দেখেছিলাম এক টুকরা, এটা কিন্তু বেশ মজা ছিল, মানে পিঠার মধ্যে খুব মজা ছিল। বাট বেচার এই পিঠাটা ভেঙে গেছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। সো রিভিউটা দিতে পারিনি। ও আবার আচারও পাঠিয়েছিল, আচারটা ভীষণ মজা ছিল, পিঠাটাও মজা ছিল, বাট পিঠাটা একদম গুঁড়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো আপনারা চাইলে ওর কাছ থেকে পিঠা নিতে পারেন। আর ও পিঠা হচ্ছে গিয়ে 15 টাকা পার পিস দিয়েছিল।
নর্মালি এটার প্রাইস এরকম হবে না। আমি ওকে সাজেস্ট করব আপনি 30 টাকা করেন, 30 টাকা যদি না করেন 25 টাকাও করতে পারেন। হ্যাঁ, কারণ কি বাইরে বলেন অনলাইনে বলেন সব জায়গায় পিঠা 30 টাকা করে পার পিস নেয়। আর আপনার পিঠার যে সাইজ আমার আইডিয়া হলো, সেই অনুযায়ী আমার মনে হয়েছে যে এটা 25 থেকে 30 টাকা হলেই ঠিক হবে। সো আপনারা যারা এই ধরনের পিঠা খেতে চান, যারা কুমিল্লা বা চিটাগাংয়ের বাইরের মানুষ, আমরা যেমন আমি রংপুরের মানুষ, এই ধরনের পিঠা আমাদের এখানে বানানোও হয় না, সো আমরা খেতে পারি না ওইভাবে। সো আপনারা যারা পিঠা ওর কাছে নিতে চান তাহলে নিবেন, ইনশাল্লাহ ঠকবেন না। বাট ওকে আপনারা যারা এক্সপিরিয়েন্স আছেন তারা ওকে একটু বলবেন যে পিঠা কিভাবে পাঠালে পিঠা একদম ঠিক থাকবে। বাট পিঠা কিন্তু খেতে খুব ভালো ছিল, মজা ছিল আর কি। আলিশা আসসালামু আলাইকুম। প্রিয়া ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া সুন্দরী কন্যা। সেলিনা জাকির আপু, আপু আপনি সুস্থ আছেন তো? চোখ ভাষা ভাষা মনে হচ্ছে। আপু আসলে আজকে শুক্রবার, আমি বাসায় ছিলাম, প্লাস বাসায় থাকলে যেটা হয় প্রচুর কাজ করতে হয়। আর আজকে রাত্রে মেবি আমার শরীরটা একটু খারাপ ছিল, ঘুম ভাঙতেও লেট হয়েছে। ঘুম যখন ভাঙলো তখন দেখলাম যে আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে, লাল হয়ে আছে। সো এটা একটা সমস্যা ছিল, কিছু একটা প্রবলেম ছিল রাত্রে আর কি। তানা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্বপ্ন ইসলাম আপু, জি আপু আমি কথা বলেছিলাম বৃষ্টি আপুর সাথে প্যাকেজিংয়ের ব্যাপারে। হ্যাঁ, ওকে আপনারা একটু সাজেস্ট করতে পারেন যে পিঠা কিভাবে পাঠালে ওর পিঠাটা নষ্ট হবে না, মানে ভাঙবে না। কারণ সে যেহেতু নতুন, আর আপনারা যারা এক্সপিরিয়েন্সড আছেন ওকে একটু সাজেস্ট করা উচিত আমি মনে করি। আর আমি যেহেতু এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করি নাই, বেসিক্যালি আমিও জানি না। আমি বলবো যে বৃষ্টি আপু আপনি স্বপ্না ইসলাম আপু আর ফরিদা পারভিন আপুর সাথেও কথা বলতে পারেন, কারণ ওনারাও খাবার প্রোডাক্ট নিয়েই কাজ করেন। এবং আমি ফরিদা আপুর গজা এবং ওনার যে মিষ্টি এগুলো নিয়েছিলাম, খুব সুন্দর করে এসেছিল, কোনো সমস্যা হয়নি। সো আপনারা পিঠা খেতে চাইলে ওকে। বৃষ্টি শীতু আপু আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? এই তো এভাবেই হঠাৎ চলে আসবে তবেই আমরা ভালো থাকবো। আমি তো প্রায়ই আসছি আপু আজকাল, মানে আমার ইদানিং আমার মনে হচ্ছে লিখে আর কাজ হচ্ছে না, সো চেহারা দেখানো বাধ্যতামূলক হয়ে গেছে। সো আসতেছি। মিমাপুর সাথে কথা বলবেন, সঞ্জিদা হাসান। বৃষ্টি আপু, হ্যাঁ মিমের সাথেও কথা বলবেন। বৃষ্টি আপনি আমাদের গ্রুপে যে আপুরা হচ্ছে খাবার নিয়ে কাজ করে তাদের সাথে একটু কথা বলতে পারেন, তাহলে আপনার এই যে ও কিন্তু আমার কাছে আর পরে টাকাও নেয় নাই। আমি ওকে অ্যাটলিস্ট কুরিয়ার চার্জটা দিতে চেয়েছিলাম, মেয়েটার পুরা মানে এতগুলো খাবার 20 পিস পিঠা প্লাস ও কুরিয়ার চার্জ পুরাটাই ওর গচ্চা গেছে। ও আমার কাছ থেকে টাকা নেয়নি, কমপক্ষে আমি কুরিয়ার চার্জটা ওকে দিতে চেয়েছিলাম, ও সেটাও নেয় নাই। মানে ওর প্রথমেই ও ধরা। সো এরকম সমস্যা যাতে পরে না হয়, এজন্যই আমি বলবো যে যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে একটু কথা বলে নেবেন। শ্যামা আপু, মেলাতে লাইভ করতেছি, কি করব বলেন? মেলা তো বোরিং মানে দেখাচ্ছে আজকে, কারো কোনো অ্যাক্টিভিটি নাই, কারো পোস্ট নাই। মেলা সাধারণত এরকম হয় না, মেলাতে আমাদের সারা সপ্তাহে যে পরিমাণ পোস্ট হয় তার ডাবল পোস্ট হয়। আজকে আমি গ্রুপে ঢুকে একটু হতাশ, না ঠিক, কারণ হতাশ বলবো না, কারণ আমাদের আসলে গ্রুপগুলোতে যে হয় ওইভাবে ডেডিকেটেড পার্সন খুব কম, যে আমাকে অনলাইনেই কিছু করতে হবে। সো এইরকম মানুষ কম। তাছাড়া এখন অনেকের পরীক্ষা চলতেছে, লকডাউন খোলার কারণে সাংসারিক এবং অফিসিয়াল বাচ্চারা স্কুলে যাচ্ছে, সবারই ব্যস্ততা বেড়েছে। সো সেগুলো আমাদের মাথায় আছে, সমস্যা নেই, ইনশাল্লাহ সবাই এক সময় অ্যাক্টিভ হবে, আর আমি সবার মধ্যে ডেডিকেশনটাও দেখতে পাবো। ওকে বৃষ্টি, আপনি আস্তে আস্তে ভালো করবেন, বাট এখন থেকে কেউ অর্ডার দিলে আপনি আগে বুঝে নেবেন যে আপনি অর্ডারটা প্লেস করলে ঠিকঠাক মতো যাবে। আপনি আপনার সেন্সেও ঠিক আছেন যে যে জিনিসটা মানুষ খেতে পারলো না সেটার টাকা আমি কিভাবে নিব। আবার আপনারটাও আপনাকে দেখতে হবে যে আপনিও তো সেটাতে ইনভেস্ট করেছেন, আপনার পিঠাতে খরচ হয়েছে, বানাতে পরিশ্রম গেছে। সো এটাও খারাপ লাগার বিষয়। সো সব কিছু মিলিয়ে আপনি যদি প্রিপেয়ার থাকেন যে আমি এটা হ্যাঁ করতে পারি স্মুথলি, আমার মোটামুটি আমি এখন ক্যারি করতে পারবো, তাহলেই আমি বলবো যে আপনি করেন, নাহলে অন্য অনেক প্রোডাক্ট আছে আপু, আপনি সেটাও করতে পারেন। হ্যাঁ সেলিনা জাকির আপু,
এই তো দেখেন কত আপুরাই কমেন্টস করছে এখানে। আমিও জানলাম যে কার প্যাকেজিং খুব ভালো। মেনলি মিমের কাছ থেকে আমি এখনো তেমন কিছু নেই, সো আমি জানি না, বাট যারা নিয়েছে তারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে। আপনি দেখেন পূজা মেয়েটা অনেক লক্ষ্মী আপনি। হ্যাঁ, ও লক্ষ্মী, আমি বুঝতে পেরেছি ওর কথা। এবং ছেলে মানুষেরও আছে অনেক, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। কাজল নাসির ভাই আসসালামু আলাইকুম আপু। ভাইয়া কানেক্ট হন আমার সাথে, আড্ডা দিই। যেহেতু মেলা চলতেছে না, মেলা ঠিক মতো পারফর্ম করতেছে না, তাহলে আমরা কি করবো, আর আড্ডাই দিই। রুমকি ইসলাম, হ্যাঁ রুমকির পার্সেল এসছে আজকে, আমি মেসেজ পেয়েছি। সো আমার হাজব্যান্ডকে বলেছি মেবি ও সন্ধ্যা বা রাতে যেতে পারে। আসলে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিব, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার পেজের ড্রেস অনেক ভালো লাগছে আপু। ও আমার পেজের ড্রেস, হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে এটা আপনার আপনার ড্রেস। হ্যাঁ আপনার ড্রেস। সো কাপড়টা অনেক ভালো, পরলেও অনেক ভালো লাগে, বাট ওড়নাটা একটু ছোট, এটাই। আপনার লাইভ রিভিউ দিলাম আমি। ড্রেসটা সুন্দর, স্ট্যান্ডার্ড অনেক, কাপড়টা অনেক ভালো। আর আপনার পায়জামাটা যেটা দিয়েছিলেন আমাকে, ওইটার সাথে খুব ভালো দেখায় এটা, কিন্তু ওড়নাটা ছোট। আমি সাধারণত 5 হাতে নিচে ওড়না পরি না, বাট এটা হচ্ছে 5 হাত থেকে মেবি কম, কারণ ছোটই হয়ে যায়। জি লিপি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদিজাতুল কুবরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শ্যামা অনেক ধন্যবাদ আপু। জি আপনাকেও শুভেচ্ছা। আপনি আপনি অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? আর সালিমা মজুমদারকে নিয়ে আমি কয়েকদিন ধরেই চিন্তা করতেছি যে ও একটা কি বলবো, কি যেন ওর সালিমাস ট্রাক, ফুড ট্রাক না কি যেন ছিল ওর পেজের নাম, নতুন যে ব্যবসাটা নিয়ে আসলো ও কিন্তু ভালো করতেছিল। আমরা সবাই ওর ট্রাকে উঠে খাবার অর্ডার করতেছিলাম, আবার নাই হয়ে গেল। সো আশা করব সালিমা মজুমদার আপু আবারও অ্যাক্টিভ হবেন, আমাদেরকে ইন্সপায়ার্ড করবেন। তার সুন্দর সুন্দর লেখা, সালিমা মজুমদার ভীষণ ট্যালেন্টেড একজন মেয়ে। তার লেখায় তো আমি আমি নিজেই অনেক কিছু শিখি ওর কাছ থেকে, ইভেন ওর লেখার ফ্যান আমি। সো ওনারা লিখবেন। এছাড়া মানাল আপু অনেক বড় একজন, কি বলবো, কবি বলা যায় আপুকে। আপু খুব ভালো লিখেন, কি কারণে, মানে ওনাদের মধ্যে ট্যালেন্টই আছে, বাট ওনারা দেখান না। দেখলে তো আমরা কিছু শিখি, তাদেরকে আমরা প্রশংসা করার জায়গা কিছু পাই। আচ্ছা আপু আগে থেকে অনেক ভালো, বাট অনেক সময় মাথা ঘুরে পড়ে যায় কেন আপু? ডাক্তার দেখান, ঠিক মতো ট্রিটমেন্ট করেন আপু। কিছু তো সমস্যা হচ্ছে, এই জন্য আপনার এরকম হচ্ছে। তো আপনি ডাক্তার দেখান, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর ঠিক মতো খাওয়া দাওয়া করেন, ঘুমান, টেনশন ফ্রি থাকেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। কাকে ভালোবাসতে মন চায়? ময়নার মা আলিশা। হ্যাঁ আমি কি জানি আপনি শুকনা কিনা, ইদানিং তো আমি মোটা হাতির মতো, বাট আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন ভীষণ শুকনা ছিলাম। শুকনা ছিলাম এর কারণ হলো যে আমি ভীষণ ইমোশনাল হয়ে যেতাম যে কোনো ব্যাপারে, আমি ভীষণ টাচি হয়ে যেতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিতাম। আমি সব ধরনের মাছ খেতে পারতাম না, আমি দুধ খাবো না, আমি ডিম খাবো না, মা আমার সামনে যেটাই দিত আমি ওইটাতেই নাক তুলে ফেলতাম, আমি খেতে চাইতাম না। তো এতে যেটা হতো যে আমার হেলথ কখনোই হতো না। তো খাবার যদি আপনার শরীরে ভিটামিন ল্যাকিংসই থাকে, তাহলে আপনার ঠিক মতো ঘুম হবে না, আপনার মাথা কাজ করবে না, আপনার পড়াশোনা ভালো হবে না, কিছুই ভালো হবে না। সো খাইতে মন না চাইলেও জোর করে খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। আর আপনি আপনার ডেইলি লাইফটাকে একটা রুটিনে নিয়ে আসেন, যে আমি এই সময় উঠবো, এই সময় খাবো, প্রতিদিন ঠিক ওই সময়ই খাবেন, ওই সময় ঘুমাবেন, ওই সময় গোসল করবেন, ঘুমাতে যাবেন একই সময় উঠার চেষ্টা করবেন, দেখবেন কয়েকদিনে আপনার সব ঠিক হয়ে গেছে।
আলিশা, আমি মোটা হই না কেন? মেনলি মোটা হওয়া সহজ। এটা আমি যখন মোটা ছিলাম না তখন আমাকে বলতো যে মোটা হওয়াই সহজ, যারা এক্সপিরিয়েন্স ছিল সেই সময়। শুকনা হওয়া কঠিন। সো আমি এখন এটা বুঝি। দেখা যায় 2-4 দিন যদি আমাকে একটু শুকনা পাতলা পুতলাও লাগে, এরপরে দেখা যায় যে আবার দুই দুই এক বেলা ঠিক মতো খাইলেই আবার মোটা মোটা লাগে। সো মোটা আপনি হবেন, শুধু ইয়ে লাগবে, কি বলে, ওই যে টাইম মেনটেন করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। তাছাড়া বলেন, মেলার অবস্থা এরকম কেন? আপনাদের আর মেলা ভালো লাগতেছে না? মেলা কি উঠাই দিব? নর্মালি আমাদের মেলায় প্রচুর রেসপন্স হয়, রাত 12টা থেকেই অর্ডার হওয়া শুরু করে। তো সকালে যখন আমি আমার এই কারেন্ট ছিল না, সো ওয়াইফাই পাচ্ছিলাম না, শুক্রবার যেহেতু আমার সাংসারিক কিছু কাজকর্ম ছিল, সো আমি যখন অ্যাক্টিভ হলাম আমি ভাবলাম কমপক্ষে 10টা অর্ডার পোস্ট দেখতে পারবো, বাট এসে দেখলাম একটা অর্ডার পোস্টও ছিল না। সো আমি ভেবেছিলাম যে সবাই দিক, আমি দিনের মাঝামাঝি স্টেজে এসে দু একটা অর্ডার করবো। সো দেখা গেল যে আমাকেই প্রথমে অর্ডার করতে হলো। এখন মানে ব্যাপারটা কি রকম হয় বলেন? মেসি নাই, বাইরে গেছে, আর জুসি ঘুমাচ্ছে। হ্যাঁ, লিপি আপু, আগে যেটা ছিল শুক্রবারে আমাদের কোনো মানে গ্রুপে কোনো লোকজনই থাকতো না। তো আমরা যখন মেলা স্টার্ট করলাম পরীক্ষামূলক, আমি ভেবেছিলাম যে আমার ডেটটা চেঞ্জ করে দিতে হবে, হয়তো শুক্রবারে আমরা কাউকে পাবোই না। বাট দেখা গেল যে শুক্রবারে মেলাটার জন্য আপনারা যারা রেগুলার তারা তো অ্যাক্টিভ হলেনই, প্লাস অনেক নতুন মানুষও অ্যাক্টিভ হওয়া শুরু করলো। আবার তখন আবার কিন্তু মঙ্গলবারের দিনটা জমজমাট ছিল, মানে অনেক পোস্ট হতো। ইদানিং মঙ্গলবারেও পোস্ট হয় না, শুক্রবারেও হচ্ছে না, করলে কি করি এখন? আমরা সবাই অপেক্ষা করি যে আমরা শুক্রবারের দিন, ইভেন আমার যখন গ্রুপ ছিল না তখন অন্য গ্রুপের হাটবারগুলোতে কমপক্ষে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করতাম, এবং আমার অর্ডারও হইতো মাঝে সাঝে আর কি, সবসময় না, কারণ নতুন মানুষদেরকে মানুষ অর্ডার দিতে চায় না। সো আমি যেখানে রেগুলার ছিলাম না, বাট তারপর আমি মেলাগুলোতে কমপক্ষে অ্যাক্টিভ থাকার, মানে অ্যাক্টিভ বলতে কি, অর্ডার দেওয়া, অর্ডার পোস্টগুলা, তারপরে হচ্ছে গিয়ে সেল পোস্ট দেওয়ার চেষ্টা করতাম। বাট আমাদের এখানে তো কোনো কোডের কোনো সমস্যা নাই, আপনাকে 3 মাস আমার ক্লাস করতে হবে এরকম কোনো সমস্যা নাই। সো যে কেউ যাদের স্টল আছে, স্টল দিয়ে আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা অনলাইন এবং অফলাইনে চাইলে, মানে আপনাদের এটাই আপনার আইডেন্টিটি, মানে এটাই আপনার কোড। আর যাদের নাই, মনে করেন যে না আমাদের পক্ষে রেগুলার তো অ্যাক্টিভ থাকা সম্ভব না, তাহলে আমরা শুধু মেলার দিন থাকবো বা আমরা পেজ বুস্টিং বা দিন থাকবো, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো দিন থাকেন। বাট কি সমস্যা, মেলা চলে না কেন, মানে হয় না কেন, কি সমস্যা? লিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে সব কিছু মিলিয়েই মানে চেষ্টা করি ম্যানেজ করে চলতে। তো যেহেতু আমরা অনলাইনে কিছু করতে চাই, তো সেই হিসাবেই আর কি সবাইকে বলা যে আপনারা অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন। বাট সামহাউ হচ্ছেন না কেন জানি আপনারা অ্যাক্টিভ। আলিশা, কাজল ভাই, আসেন আমার সাথে কানেক্ট হন, অ্যাক্টিভ হই, চলেন আড্ডা দিই। যেমন গত সপ্তাহে বোধহয় মেলার দিন আমি আসছিলাম, তো সেদিন যেটা বলছিলাম যে মেলা মানে অনেক অনেক প্রোডাক্ট হবে, মেলা মানে সেই দিন আমরা অনেক কিছু নিয়ে বসবো হাটে, যাদের দোকান আছে। মেলা মানে অনেক দূর পর্যন্ত, হাটের যে এরিয়া থাকবে হাটের এরিয়া পার হয়ে অনেক দূর পর্যন্ত স্টল থাকবে, মানুষ যে যেখানে পারতেছে বসে বিক্রি করবে। মেলা মানে সেদিন বিয়ে হোক, জন্মদিন হোক, আকিকা হোক,
কোনো প্রোগ্রাম হোক, চল্লিশা হোক, হোয়াট এভার, সেদিন আমরা সবাই বাজার করব, বেশি বেশি বাজার করব। নর্মাল দিনে তো অনেক কিছুই বাজার করি, বাট মেলার দিনে বা হাটবারের দিনে আমরা অনেক কিছু বাজার করব, যেটা আমাদের সারা সপ্তাহেই লাগে বা সারা মাসে লাগে। সো গ্রুপের সবাই আলটিমেটলি সেলার বা বিক্রেতা বলা যায়, বাট সবার কাছে কিন্তু সব কিছু নাই। তো যার কাছে যেটা আছে, আপনি হয়তো বাইরে থেকে কিনতেছিলেন, আশা করব সেই জিনিসটা আপনার অন্য আরেকজনের কাছ থেকে কিনবেন, কিনেও নিজের পরিচিতি বাড়ানো যায়। আর আমাদের যেহেতু আমরা কাউন্ট করি বেস্ট সেলার বেস্ট বায়ার, এইটা বলার সাথে সাথে আমার একটা জিনিস মনে পড়লো, যে আমি কিন্তু স্ক্রিনশটগুলো দেই প্রথমে, মানে মেলা টোটাল সেল আপডেট, তারপরে পরে বেস্ট বায়ার বা বেস্ট সেলারের এটা করি। তো অনেক সময় আমি লিখে দেই যে আমার কাউন্টে ভুল থাকতে পারে, আপনারা যাদের নাম মেনশন করি বা করি না তারা একটু দেখে নেবেন পোস্টটা, যে আপু কোনোটা মিসিং করে গেছে কি না। সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কমেন্টস করে দিতে পারেন যে আপু আমার একটা পোস্ট আপনি কাউন্ট করেন নাই, বা আমার 4টা হয়েছে আপনি 3টা লিখেছেন। আপনারা এই জিনিসগুলো দেখেন না, না দেখার পরে হয় কি যে আমি আমার মতো করে একটা হিসাব করে নেই। আচ্ছা, শাড়ি পরে কই যাচ্ছেন আপনি? আমাদেরকে ছবি টবি দিয়েন, আমরা দেখে একটু জেলাস হব। আলিশা কখনো লাইভে আসে না, ঠিক আছে? আলিশা আসলে তো সব ঘুমরি খেয়ে পড়বে, পাগল হয়ে যাবে, এই ভয়ে বুঝিও আসে না। মিনা ইসলাম আপু কথা শুনতে পাচ্ছেন না, অন্য সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে দেখতে পাচ্ছেন? আলিশা শাড়ি পরতেছেন, চলে আসেন লাইভে, আমার সাথে কানেক্ট হন, আড্ডা দি। আর ইয়ে কাজল ভাই গেল কই? আলিশা হাসতেছে না? আসো 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 আলিশা। তো এই হলো অবস্থা। তো মেলার তো সবার জন্য, মেলা তো আমি আমার একলার জন্য না। অ্যাডমিন মডারেটর কেনাকাটা করবে, আপনারা কেউ কেনাকাটা করবেন না, তাহলে মেলা চলবে কিভাবে, গ্রুপ চলবে কিভাবে বলেন? আমাদের তো রেকর্ড এত খারাপ না যে আমাদের মেলার দিনে সেল হচ্ছে না বা হবে না। অলমোস্ট দিন শেষ হয়ে গেল, 6টা কাউন্ট করে আসছি, মেবি লাইভ শেষ হওয়ার পর আর 2-1টা পেতে পারি, এখনো 10টা হয়নি, এটা কেন হবে? স্বপ্ন ইসলাম আপু, ওকে, থ্যাংক ইউ। বৃষ্টি, হ্যাঁ আলিশা আসলে তো খুব ভালোই হবে, সবাই ওকে খুব পছন্দ করে। ঠিক আছে, আমি আমি জানি না, আমার মেনলি মেলার পারফরমেন্স দেখে খারাপ লাগতেছিল, তাই আমি চলে আসলাম। তো আমি যদি থাকি তাহলে আসেন, আমি আছি। আর এস শান্তা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই রিকোয়েস্ট করতেছে আলিশা আসেন। দেখা যাবে যে আমাকে তো দেখতেছে 8-10 জন, আলিশা আসলে হয়ে যাবে 100 জন, এটাই তো দরকার। ফরিদা পারভিন আপু কই, ইশরাত কই, তারপর হচ্ছে অনন্যা সোম তো আছে দেখতে পাচ্ছি, আর ইয়ে কই, মানাল আপু, মিয়া আপু আছে, স্বপ্ন ইসলাম আপু আছে। আপনি যদি কথা দেন তাহলে আমি আসছি লাইভে, টুংটাং কিছু একটা করতে থাকবো লাইভে সবাইকে। আর যদি আসেন তাহলে আমি আসি, আর যদি না আসেন তাহলে এরপরে যেদিন আসি আমি আপনাকে আগে থেকেই বলবো, মানে অ্যাডমিন গ্রুপে আমি বলবো যে আমি আসবো আজকে, হয়তোবা আমার আসলে ঠিক থাকে না, আমি মানে হুট করে চলে আসি, আমি কোনো আমার আগে থেকে কোনো প্ল্যানও থাকে না, আমি প্রিপেয়ারডও থাকি না যে আমি আজকে লাইভ করব বা আমাকে করতে হবে। আমি তো সিচুয়েশন বুঝে আসি, আমি ভাবলাম কি হয়ে গেল মেলাটার। আপনি যান যান, রেডি হন, আসেন, আমি আসি। বলেন। আচ্ছা,
আপনারা কমেন্টস করেন, আমি কোশ্চেনগুলোর উত্তর দিতে থাকি, ততক্ষণে আলিশা আসুক। অনন্যার পরীক্ষা কেমন হচ্ছে? অনন্যা বাসায় চলে গেছিল বেচারি, আবার পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছে। গ্রুপে আর কি সংযোজন বিয়োজন করার প্রয়োজন মনে করেন আপনারা? কমেন্টস করেন না, দেখি দেখি সেই অনুযায়ী কাজ করা যায় নাকি। হতে পারে যে আপনাদের প্ল্যান আছে, কিন্তু আমরা হয়তো বা করতেছি না, সেটা করলে হয়তো বা আপনাদের উপকার হতো, অনেক ভালো হতো। কাজল ভাই সালাম দিয়ে বের হয়ে গেছে। কমেন্টস করেন, প্রশ্ন করেন, কিছু বলি। আমি আসলে মেলা নিয়ে হতাশ, কি করবো মেলারে নিয়ে। আচ্ছা এটা বলেন, আপনাদের কার কার অনলাইনে আসলে ব্যবসা করার ইচ্ছা আছে, আর কার কার মনে করতেছেন যে একটা ফ্রি টাইম আছে, সবাই যেহেতু কিছু করছে তাহলে আমিও কিছু করি, এরকম কার কার ইচ্ছা আছে একটু কমেন্টস করেন দেখি যে কে কে করতে চান। আচ্ছা অনন্যা সময়ের বৃষ্টি, আপনি কিছু করতে চান? আপনি বৃষ্টি মেনলি কি নিয়ে কাজ করতে চান, মানে খাবার আইটেম নিয়ে? আপনার তো দেখলাম কাপড় চোপড়ও আছে, পাঞ্জাবিতে কাজ করেন আপনি। করোনার সময় এখন আমার ইনকোর্সের ডেট দিয়েছেন 30 তারিখ থেকে এক্সাম, হঠাৎ করে ডেট দেওয়া প্রিপারেশন ভালো না। আচ্ছা, তো আপনি ঢাকায় আসবেন কবে আবার? আমার মনে হয় 2 দিন আগে আসলেই ভালো করবেন, আর এত আগে থেকে এসে থাকার দরকার নেই। পরীক্ষার 2 দিন আগে আসেন, আপাতত বাসায় প্রিপারেশন নেন। আজান দিচ্ছে। বৃষ্টি, আপনি পাঞ্জাবি নিয়ে কাজ করবেন, খাবার নিয়েও কাজ করবেন, আমার মনে হয় আরও অ্যাড করবেন। একসাথে অনেক কিছু করলে আবার ভালো করা যায় না, কোনোটাই ভালো করা যায় না। আপনি দেখতে পারেন যে আপনি কোনটাতে ভালো করতেছেন, সেই অনুযায়ী কাজ করেন। আচ্ছা, আপনি জব পাওয়ার পরেও ধরে রাখবেন তানজিলায়? হ্যাঁ অবশ্যই। তো আপনার লেখাপড়া শেষ হয়েছে তানজিলা? আমি জানি না আসলে আপনার পার্সোনাল লাইফে আপনি কি পড়াশোনা করছেন নাকি পড়াশোনা শেষ হয়ে গেছে। সো ইনশাল্লাহ যদি আপনি রাখতে চান তাহলে পড়াশোনার পাশাপাশিও করতে পারেন। হ্যাঁ অনন্য শর্মা, আপনি তো ভালো করছেন, ধরে রাখলে আরও ভালো করবেন, বাট একটা সময় হয়তো মানুষ আর মাস্ক করবে না। সো আমার ধারণা যে আপনার এটার পাশাপাশি অন্য কিছু রাখা উচিত, যদিও আপনি করতেছেন এই ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে, বাট আপনি যদি আপনার নিজস্বতা বজায় রাখতে চান, আপনি নিজে কিছু বানান, কারণ আপনার তো অনেক কোয়ালিফিকেশন আছে, কোয়ালিটি আছে, নিজেই অনেক কিছু বানাতে পারেন, অনেক গুণে গুণান্বিতা। সো আরও কিছু অ্যাড করতে পারেন। আচ্ছা, এই সময়টাতে আপনি আপনার পরিচিত কাউকে নিয়ে আসতে পারেন,
পরীক্ষার সময়টা যদি মনে করেন যে আপনি আপনার রুমে একলা থাকবেন বা একলা আছেন, সমস্যা হবে, বা পুরো হোস্টেলে অন্য কেউ থাকে না, সো আপনি আপনার রিলেটিভসের মধ্যে কাউকে নিয়ে আসতে পারেন, বোন থাকলে। সো দেখা যাবে একলা লাগবে না, বরং পরীক্ষা খুব ভালো হবে। যেমন একলা থাকলে আপনার হয়তো বা রান্না করার ঝামেলা থাকতে পারে, একটু গোছগাছ, পরীক্ষা দিয়ে এসে আবার হয়তো বা নিজের কাজগুলো করতে হয়, সো তখন টায়ার্ডনেসটা থাকে। সো আপনি যদি কাউকে সম্ভব হয় তাহলে কাউকে সাথে নিয়ে আসেন। হ্যাঁ শামা যান, আপনি নামাজ পড়ে আসেন ইনশাল্লাহ। আমি আসি আলিশার জন্য, আলিশা মেবি রেডি হচ্ছে। রিমন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আজকাল কি করছেন? আপনার আম এখনো আছে নাকি আম শেষ? রুমকি ইসলাম, আমিও অনলাইনে বিজনেসটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে যতদিন বিজনেস করি। মাশাল্লাহ, যেহেতু শুরু করেছেন দেখেন, তবে দেখা যায় যে চাকরি, তারপরে সংসার, অন্যান্য অনেক পড়াশোনা, একসাথে অনেক কিছু হয় না আসলে। সেটাই, অনন্যা সোম, আপনার পরীক্ষাগুলো শেষ হোক, আপনি আগে নিজে থেকে দেখেন, আপনি অ্যানালাইসিস করেন যে মাস্কের পাশাপাশি আর কি আনা যায়, যেটা দামে কম হয়, মানে ভালো হয় এবং চলে। রিমন, জি আপু আলহামদুলিল্লাহ। ওকে, কি করছেন রিমন ভাই আজকাল? আম তো শেষ নাকি আছে এখনো আম? সারা বছর আম পাওয়া যায়? ও বাবা, সারা বছরই আম পাওয়া যায় আপনাদের ওখানে? আমি রাজশাহীতে একবার গেছি, তখন অ্যাডমিশন ছিল, আমার অ্যাডমিশনের জন্য যাওয়া হয়েছে, আর তো কখনো যাই নাই। তো এবার যদি আমি কখনো যাই রাজশাহী, আমি অবশ্যই দেখতে যাব যে সারা বছর কি, মানে কোন আম পাওয়া যায়, এবং সেটা বাগানে বসে খাবো, যে সেটা আসলে খেতে কিরকম। করোনার সময় আপু হোস্টেলে থাকবো না এবার, কষ্ট হয় অনেক, হওয়ারই কথা। পরীক্ষার সময়গুলোতে আমি যেমন আমার মাকে আমার পাশ থেকে উঠতেই দিতাম না, আর একটা কুটা ছেড়েও তো দুটা করতাম না। কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে পড়ার জন্য ঢাকায় এলাম, তখন বা একলা থাকা শুরু করলাম, তখন আমি দেখতাম যে আসলে যেটা জিন্দগিতে করে নেই সেটা একলা করতে হচ্ছে। আর না আমি ঠিক মতো খেতে পারতেছি না, আমার পরীক্ষার প্রিপারেশন ঠিক মতো হচ্ছে, আমি এদিকে টায়ার্ড হয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে সাথে একজন থাকলেই ভালো করবে, আর যদি আপনি ফ্যামিলিতে থাকেন তাহলে বেশি ভালো হবে। বৃষ্টি, আমিও মাছ নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সেটাই বলতেছি যে দেখেন, সারা জীবন কিন্তু করোনা থাকবে না, একসময় করোনা চলে যাবে। ধরেন আর 1 বছর 2 বছর বা 3 বছর পরে আর করোনা থাকবে না। আমরা বাঙালি, আমরা আসলে মাস্ক পরতে অভ্যস্ত না, একসময় মাস্কের ব্যবহারও চলে যাবে। সো মাস্ক নিয়ে যদি শুরু করেন, এটা হয়তো সাময়িক চললেও চলতে পারে, বাট ফিউচার প্ল্যান আপনাকে রাখতে হবে অন্য কিছু। ওকে পূজা, বিজনেসটা বড় করতে চাই, জব করলেও আপনি এটা ধরে রাখবেন। মাশাল্লাহ, ভালো লাগলো। তো যারা মনে করেন যে আপনারা জব করেন, সংসার করেন, হোয়াট এভার যাই কিছু করেন, সেই সাথে অনলাইন বিজনেসটাকে কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আমার ধারণা যে আপনারা সিনসিয়ার হন, ঠিক আছে? আমি গতকাল না পরশু দিনেই ফরিদা পারভিন আপুর সাথে কথা বলতেছিলাম যে আমাদের গ্রুপে কত আপুরা তো অ্যাক্টিভ ছিল, এবং আমরা কত আপুদেরকে প্রমোশনও দিয়েছি, তা সেই আপুরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। এমন না যে তারা অন্য গ্রুপে আছেন, তারা কোথাও নাই আসলে। তো মানে ওই সিনসিয়ারিটি কারোর মধ্যেই দেখি না যে আমরা কন্টিনিউয়াসলি মানে থাকবো। খুব অল্প কিছু মানুষ আছে যাদের মধ্যে এটা দেখতে পারি যে না, তারা ব্যবসাটাকে গুরুত্ব দিচ্ছেন। ম্যাক্সিমাম আমি এরকম যে আচ্ছা এখন ফ্রি আছি, কিছু করতেছি না, অনলাইনে কিছু একটা করি, এইটাই এই জন্যই এরকম হয় যে কখনো অ্যাক্টিভ থাকতেছে, কখনো থাকতেছে না। মিনা ইসলাম আপু, আপনি তো ভালো করবেন, আপনার আমি ভালো দেখতে পারি, আপনার মধ্যে সিনসিয়ারিটিও আছে, এটাও বোঝা যায়। আপনি ভালো করবেন, ধরে রাখেন। আর কখনো কেউই মানে সবার ক্ষেত্রেই বলতেছি, কখনো আপনারা এটা করবেন না যে অন্য একজন
একটা জিনিসে ভালো করতেছে, সেম প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করলেও ভালো করব, আপনি করবেন না। কারণ কি, ওই জিনিসটাতে উনি ভালো করতেছে, কারণ ওনার কাছে ওই জিনিসটা অ্যাভেলেবেল আছে, সোর্সিং ভালো আছে, উনি ভালো প্রাইসে প্রোডাক্টটা পাচ্ছে, উনি হয়তো ভালো প্রোডাক্টটাই পাচ্ছে, ওনার ওই ব্যাপারটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, প্রোডাক্ট রিলেটেড নলেজগুলো তার আছে, এজন্য উনি ভালো করতেছে। আপনি হয়তো ওই ব্যাপারটাতে কিছুই জানেন না, সো আপনি যদি তার দেখা দেখি ওই কাজটা করতে যান, হয়তো বা আপনি ওই রকম ভালো করবেন না। সো আপনার ভালো হয় সেটাই। ধন্যবাদ স্বপ্ন ইসলাম আপু, ইনশাল্লাহ আপনিও ধরে রাখবেন আমার আইডিয়া, আপনিও খুব ভালো করবেন। সবার সময় একরকম যায় না আপু, আপনার যখন ভালো আসবে দেখবেন আপনি সেরা হবেন। বা আপনি অনেক ভালো একটা সাবজেক্টে পড়েন তো তানজিলা তারিন আপু, খুব খুশি হলাম। আপনি অনেক তাহলে ব্রিলিয়ান্ট একটা মেয়ে, বোঝা যাচ্ছে। আর হচ্ছে যেটা বলতেছিলাম, সো আপনি যেটা ভালো করেন পারেন, আপনি যেটা ভালো জানেন সেটা নিয়েই কাজ করেন, ওইটাতেই আপনি ভালো করবেন। আপনি যে ওই ব্যাপারটা নিয়ে ভালো জানেন, এটা আপনার লেখা, আপনার কাজ, আপনার কাজের ধরন, আপনার কাজের কোয়ালিটি দেখলেই মানুষ বুঝতে পারবে। তো কাউকে দেখে নকল করবেন না, বা নকলের ফলাফল কখনো ভালো হয় না, অনেক ল্যাকিংস থেকে যায় জানায় এবং করার ক্ষেত্রে। আর নিজের কাজটা শুরুর দিকে বলেন, সব সময় বলেন নিজেই করার চেষ্টা করবেন, তাহলে হবে কি যে একটা কাজের ভিতর দিয়ে আপনি যখন যাচ্ছেন, কাজটাতে আপনার আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার মানে কোথায় কোথায় প্রবলেমসগুলো আছে, কি কি কোন কোন জায়গায় সলিউশনের দরকার আছে, আপনি এগুলো নিজে নিজে ফেস করে যাবেন তো সামনের দিকে। তো দেখা যাবে যে আপনার পরবর্তীতে যখন আবার সেম জিনিসগুলো আসবে, তখন কিন্তু আপনি ওই জিনিসগুলো হয় কাটায় যেতে পারবেন, বা ওই জিনিসগুলোকে ওভারলুক করার ক্ষমতা আপনার মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লোক আছে, আমি আমার বোনকে দিয়ে করাবো, আমি আমার ভাইকে দিয়ে করাবো, বা আমি কিছু লোক রেখে দিব, আমি জাস্ট তদারকি করব আর টাকা গুনবো, হ্যাঁ, তারা সব কিছু করবে, তাহলে শিখতেছে তো তারা কাজ করবে মানে শিখবে তারা, আপনি কিন্তু কিছুই শিখতেছেন না, কোনো প্রবলেমসও জানতেছেন না। সো আপনার কিন্তু আপনি যে কোনো সময় ধরা খেতে পারেন, তারা আপনার কাছ থেকে চলে যেতে পারে, তারা নিজেরাই শুরু করতে পারে। সো যে কোনো কাজ, যে কোনো কিছুর মধ্যে আপনি আপনার সরাসরি ইনভলভমেন্ট রাখবেন, যাতে প্রবলেমটাও আপনি দেখতে পারেন, সলিউশনটাও আপনি করতে পারেন। আপনার সাথে অন্য 10 জন আছে, কোনো সমস্যা নাই, বাট আপনি সব কিছুর মধ্যে থাকবেন। মিনা ইসলাম আপু অবশ্যই দোয়া, সবসময় দোয়া। স্বপ্ন ইসলাম আপু অবশ্যই দোয়া থাকবে আপু। আর হচ্ছে তানজিলা তারিন, ওকে আপু, আপনাকে শুভেচ্ছা, আপনি অনেক ভালো একটা সাবজেক্টে পড়েন। তো যারা হচ্ছে গিয়ে আছে না, যে আমি অনেকেই করে না যে আমি হচ্ছে রিসেলিং করি, তো রিসেলারদের প্রচুর সমস্যা হয়, হ্যাঁ, ওনারা কিছু শিখে না আসলে। কেউ হয়তো ওনাকে একটা ব্যবসা আমি সব কিছু, হ্যাঁ, আপনি আমার কাছ থেকে নিয়ে শুধু পোস্ট করতেছেন, সেল হলে আপনি একটা কমিশন পাচ্ছেন, এটাতে আপনার কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি রিসেলার সাময়িক হতে পারেন, বাট আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে শিখতে হবে, আপনাকে সোর্সিং করতে হবে। আবার অনেকে বলেন কস্টিং, আমার কস্টিং বেশি, তাই আমার হচ্ছে কি বলে, আমার সেল বেশি হচ্ছে না, আমার কস্টিং থাকার কারণে আমার প্রাইজিংটা বেশি হচ্ছে। সো সেক্ষেত্রে যার কস্টিং কম হচ্ছে তার সেল বেশি হচ্ছে, বা অন্য যাই হোক, তো ওই তো সমস্যা একই। যে জিনিসটা যে ভালো পারে, যার কাছে অ্যাভেলেবেল আছে, যার সোর্সিং যত ভালো, তার প্রাইজিং তত ভালো হবে, তার প্রোডাক্ট কোয়ালিটি তত ভালো হবে, তার সেল তত ভালো হবে। আপনাকে ওই ডে বাই ডে নিজেকে মানে ইমপ্রুভ করতে হবে, সোর্সিং করতে হবে, সব সময় ভালো থেকে ভালোটা বের করতে হবে। এখন ধরেন এই তানজিলার শাড়ি আমি দেখতেছি, তানজিলার কমেন্টসগুলো দেখতেছি, তো ওকেই নিয়েই বলি। তো ও যেই শাড়িগুলো এখন বিক্রি করতেছে, যখন আমি শাড়ি বিক্রি করতাম, তখন ও 600-650 টাকায় আপনাকে যে শাড়িটা দিচ্ছিল, আমার কাছে কিন্তু আমার কেনাই পড়তো 600-650 টাকা। তার মানে আমি যদি 100 টাকাও বিক্রি করি, তাও তানজিলার থেকে কি আমার প্রাইজিং 100 টাকা বেশি হচ্ছে, তো আমার কাছে মানুষ কেন কিনবে? তানজিলার কাছ থেকে কিনবে। সেম শাড়ি তানজিলা আমার থেকে 100 টাকা কমে দিচ্ছে, তা তানজিলার থেকে মানুষ কিনবে না?
এর মানে কি হলো যে আমার সোর্সিং থেকে ওর সোর্সিংটা বেটার, ও একদম ফ্যাক্টরি থেকে নিতে পারতেছে, আমি হয়তো কোনো পাইকারের কাছ থেকে নিয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই আমার প্রাইজিংটা বেশি হয়েছে। তো আপনি হয়তো শুরু করেছেন, বাট আপনাকে থেমে থাকলে হবে না, আপনাকে সোর্সিং করতে হবে, ইমপ্রুভমেন্ট বাড়াতে হবে, তাহলে আপনিও ভালো করবেন। থ্যাংক ইউ পূজা, দোয়া করবেন, আমরা তো চাই এগিয়ে যেতে। ইদানিং আমাদের মেম্বার বাড়ছে ভালোই, আমি আশাবাদী যে আমরা হয়তো 6 মাসের মধ্যে 50,000 টাচ করে যাব। সো আপনারা অ্যাক্টিভ যদি থাকেন তাহলে মানে ভালো হবে, শুরু থেকেই আপনাদেরকে মানুষ চিনবে। বাট আমাদের এখানে যেটা হয়েছে যে ম্যাক্সিমামই দেখা যায় যে যারা রেগুলার ছিল, অ্যাক্টিভ ছিল, তারা নাই, ফের নতুন মানুষরা এসে অ্যাক্টিভ হয়েছে, পুরাতনদের আর কোনো পাত্তাই নাই। তো এটা হবে কেন? আপনারা সব সময় ধরে রাখবেন নিজেদের জায়গাটা। তানজিলা তারিন আপু, জি আপু, আপনি নিজে ধরে দেখেন, এবং দেখে ভালো লাগলে তবে সেটা আমি আনি। যেমন তানজিলা হচ্ছে টাঙ্গাইলের মেয়ে, ওর কাছে হচ্ছে টাঙ্গাইলের শাড়িটা বা টাঙ্গাইল রিলেটেড যে প্রোডাক্টগুলো পাওয়া যায় ওর কাছে যতটা ও অ্যাভেলেবেল বা ও নিজে গিয়ে দেখে নিতে পারে বুঝে শুনে, একজন চিটাগাংয়ের আপু কিন্তু সেটা সহজ হবে না। ঠিক আছে, আপনি যতই ফ্যাক্টরি থেকে নেন আপনি কিন্তু দেখে নিতে পাচ্ছেন না, যেটা তানজিলা করতে পারছে। আমি এতক্ষণ এটাই বলতেছি যে এমন না যে আপনি টাঙ্গাইলের শাড়ি নিয়ে কাজ করতে পারবেন না, পারবেন, বাট তানজিলার কাছে ওইটা অ্যাভেলেবেল, হাতের কাছে, সে নিজে গিয়ে ধরে দেখতে পারে, সে একটা খারাপ প্রোডাক্ট হলে সে গিয়ে ফাইট করতে পারে, সে চাইলে সে তার সোর্সিংটা অনায়াসে চেঞ্জ করতে পারে। বাট একজন চিটং বা একজন রংপুরের আপুর পক্ষে এটা কিন্তু বেশ টাফ হবে। সেক্ষেত্রে রংপুরের একজন আপু রংপুরের কি বিখ্যাত আছে বা তার হাতের কাছে কি অ্যাভেলেবেল আছে বা সে নিজে কি করতে পারে সেটাও করতে পারে। অথবা এখন এত উদ্যোক্তাদেরকে নিয়ে অনলাইন বলেন অফলাইন বলেন এত কোর্স করায় সবাই, আপনি দেখা যায় কাজ শুরু করতে করতে আপনি কিছু কোর্সও করে ফেলতে পারেন একটা বিষয়ের ওপরে, যে না আমার এই বিষয়টা জুয়েলারি মেকিং করতে খুব ভালো লাগে, তা আমি একটা জুয়েলারি মেকিংয়ের উপর কোর্স করে ফেলি। আপনি হয়তো বা এইদিকে নিজেকে পরিচিত করতে করতেই জুয়েলারি মেকিংয়ের উপর কোর্স করে আপনি জুয়েলারি মেকিংও করতে পারেন। তো আপনি কোর্স করলে যেটা হবে আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি জিনিসগুলো কোথা থেকে পারচেস করতে হয় এগুলো জানবেন, কোথায় সেল করতে হবে, কী ধরনের কাস্টমার বেজ আপনার তৈরি করতে হবে, আপনি এগুলো জানবেন। কিন্তু আমরা ম্যাক্সিমামে যেটা করি যে অন্যেরটা দেখেছি সে পারে, সে করতেছে, সো আমাকে ওটা করতে হবে। আর এটা করা যাবে না, এটা কোনোভাবে করা যাবে না। আপনার কোনো ব্যাপারে আপনি যদি মনে করেন যে না আমি আমি হচ্ছে যেটা জানি এটা আসলে খুব ভালো চলবে না বা আমার ওই আত্মবিশ্বাসটা নাই, তাহলে আপনি কোর্স করেন। কোর্সগুলো এখন অ্যাভেলেবেল, হাতের কাছে প্রচুর ইনস্টিটিউশন আছে যেখানে মানুষকে কোর্স করানো হচ্ছে। সো আপনি আহামরি টাকা পয়সাও লাগে না, সো কোর্স করে নিজের স্কিল ডেভেলপ করবেন আশা করি, তারপরে কাজে নামবেন, তো সেক্ষেত্রে ভালো করবেন। কই আলিশা কই, আল্লাহ আমাকে বলছে 20 মিনিট, এখন 1 ঘন্টা হয়ে গেছে। আনিকা আনি পূজা, আপনি আমার আর আমার ভাইয়া ভাবির কত ইচ্ছা এই বিজনেস নিয়ে। আপনাকে কি বলবো, আশীর্বাদ করি যে শুধু ইচ্ছা না, এটা হচ্ছে আপনার স্বপ্ন হয়ে যাক, যেটাকে আমি মানে এস্টাবলিশ করেই ছাড়বো, আমি ছাড়বো না আসলে। বাংলাদেশে কত মানুষ আছে যে ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো সো আশা করি আপনি ভালোই করবেন। আর আপনি যদি ডিরেক্ট আপনার লিঙ্ক, মানে আপনার কোনো মিডলম্যান নাই, বাইরের মানুষ থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে হচ্ছে না, সো আমি আশা করি যে আপনি একটা ভালো প্রোডাক্ট কিছুটা কম দামে হলেও দিতে পারেন। এখানে অনেকে বলতে আসবে যে আপনি দাম কমাই দিয়ে মার্কেট নষ্ট করতেছেন, এটা সেটা হ্যান ত্যান, আমি মোটেই একমত না। আমার কথা হলো যে আমি পারচেস করতে পারি কমে, আমি একটা প্রোডাক্ট 100 টাকায় পারচেস করতে পারি, তো আমি 200 টাকা 250 300 টাকায় বিক্রি করি, হ্যাঁ, কিন্তু সেই প্রোডাক্টটা আবার আমার থেকে কেউ নিয়ে বিক্রি করে, হ্যাঁ, তাহলে আমি তো আমার 100 টাকায় পারচেস করেছি, আমি তার কাছে পাইকারি বিক্রি করেছি 150 টাকা সাপোজ,
আমি 300 টাকায় বিক্রি করি, সে নিয়ে গিয়ে 500 টাকায় বিক্রি করবে, তো প্রাইস তো এখানেই ডিফারেন্ট হয়ে যায়। সো আমি তো আমার জায়গায় ঠিকই আছি, আমি আমার লাভ করেই বিক্রি করতেছি ভালো মানের প্রোডাক্ট। সেই যে যার লেখা দেখবেন অনেকে হ্যাঁ ঠিক আছে সম্মতি দিচ্ছে, হ্যাঁ আপুর কথা একদম ঠিক আছে, আমাদের মার্কেট নষ্ট করতেছে, ব্লা 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 নানা ধরনের কথাবার্তা, সে তার সেন্স থেকে লিখতেছে। আমরা কবি সাহিত্যিক বলবেন আর যাই বলেন, সবাই সবার নিজের মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে লিখে নিজের পার্সোনালিটি তার লেখায়, সে যেরকম পার্সোনালিটি তার লেখায় সেটাই ফুটায় ওঠে। তো সেলের ক্ষেত্রেও তাই আমি মনে করি। আমার কথা, আমি একটা জিনিস 100 টাকায় পারচেস করতে পারি, আমি 300 টাকা বিক্রি করি, আমার তো লাভটা ঠিকই থাকতেছে। বাট আমার কাছে কেউ কিনে, সে আমার কাছে 150 টাকা বা 200 টাকায় কিনে, সে তো 500 টাকা বিক্রি করবে, তাহলে প্রাইস তো এখানেই ভ্যারি করতেছে। তার মানে আপনি সঠিক সোর্সের নাই। আপনি যদি পূজার মতোই সোর্সিং করতেন, পূজা যেমন ডিরেক্ট আনে, সো ও একটু ভালো প্রোডাক্ট কম দামে বিক্রি করতে পারে, আর আপনি মিডল ম্যানের কাছ থেকে নিচ্ছেন, নিয়ে বিক্রি করতেছেন, তো আপনার প্রাইসটা বেশি হয়ে যাবে। তো এখানে কেমন হয়ে গেল না? এখন আপনার সেল করতে হবে 500 টাকায় দেখে পূজাকেও 500 টাকায় সেল করতে হবে, ইকুয়েশনটা তো এরকমই দাঁড়ালো। এটা কেন হবে? মিনা ইসলাম আপু, আপুর সাজতেছে মনে হয়, হ্যাঁ আলিশা সাজতেছে, আলিশাকে আবার লাইনেও দেখতেছি আমি। আচ্ছা, স্বপ্ন ইসলাম আপু, আমরা যারা হোমমেড খাবার নিয়ে কাজ করি আপু, তারা কিভাবে এগিয়ে যেতে পারি কিছু বলেন আপু। সবসময় ঢাকার খাবারের ক্ষেত্রে আপু আমি এই মুহূর্তে যেটা বলতে পারি যে ঢাকার আপুরা ভালো করতেছে, কারণ অনেক কারণই আছে। আমি ঢাকার বাইরের আপুদের জন্য একটু বলবো, সেটা হলো যে ঢাকার বাইরে আপুদের সমস্যাটা হচ্ছে কি, মানুষ ওইভাবে বাণিজ্যিক হয় নাই। সবাই মনে করে যে এই খাবারটা নিজে কিনে খাবার থেকে আমি তো ঘরেই বানায় খাইতে পারি। ঢাকার আপুদের অনেক ফ্যামিলি আছে যারা নিজেরা ব্যস্ত থাকে, চাকরি করে বা বাইরে গিয়ে খাওয়ার একটা ট্রেন্ড আছে। ঢাকার বাইরের মানুষদের মধ্যে এই টেন্ডেন্সিটা এখন ওইভাবে তৈরি হয়নি। তো ঢাকার আপুরা যত তাড়াতাড়ি এগিয়ে যাবে, ঢাকার বাইরের আপুরা তার থেকে একটু পিছিয়ে থাকবে। অনেক খাবার আছে যে আপনি চাইলে বগুড়া থেকে ঢাকায় পার্সেল পাঠাতে পারবেন না, চিটং পাঠাতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি পিছিয়ে থাকতেছেন। ঢাকার আপুরা দিনের সকালের অর্ডার দুপুরে প্লেস করতে পারে। ঢাকায় অনেক অফিস আছে, হ্যাঁ, যেখানে যারা হচ্ছে নিজেদের অফিসে রান্না করে না বা বাসা থেকেও খাবার আনে না, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দুপুরের লাঞ্চ করে। এটা রেগুলার হয়। যারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বা খাবারের ব্যবসায়ী আছে একটা, যে যারা বিভিন্ন অফিসে গিয়ে খাবারের অর্ডার নিয়ে আসে, যে আপনার অফিসে 50 জন এমপ্লয়ি আছে, আমি একটা খাবারের মেনু দিচ্ছি, দেখেন সেটা 60 টাকার আছে, 80 টাকার আছে, 100 টাকার আছে, 120 টাকার, 150 টাকার, এরকম প্ল্যাটার সিস্টেম দেয় যে 60 টাকার খাবারের মেনুতে এটা এটা থাকবে। কিন্তু ঢাকার বাইরে তো এত অফিস আদালতও নাই, হাতের কাছে সবকিছু পাওয়া যায়, চাইলে বাসা থেকেই মানুষ খাবার নিয়ে যায়। ঢাকার বাইরের মানুষের ইনকামও এত বেশি থাকে না, সো এই জিনিসগুলো কম হয়, সেক্ষেত্রে আপনি অর্ডার কম পাবেন। হ্যাঁ, ঢাকার আপুরা চাইলে এরকম বিভিন্ন অফিসে গিয়ে তাদের মেনু দেখিয়ে খাবার অর্ডার নিতে পারে। যদি একবার ভালো লেগে যায়, দেখা যাবে যে একটা অফিস থেকেই প্রতিদিনের 50 জন, 100 জন, 200 জনের অর্ডার সে কালেক্ট করতে পারে। তো এইগুলো একটা ব্যাপার আছে। তারপরে ঢাকায় বিভিন্ন ধরনের ফাস্টফুড শপগুলো আছে যারা হোমমেড খাবার নিয়ে নিজেরা বিক্রি করে। ধরেন আপনি খাবার আপনাকে অর্ডার করেছে যে আপু আপনি এই সপ্তাহে 200 পিস আমাকে কি পিৎজা বানাই দিবেন, আপনি বানাই দিচ্ছেন, তারা তাদের লোগো লাগিয়ে বিক্রি করতেছে। ঢাকার বাইরে এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই কম, কিন্তু এর মানে কি আপনি হাত ছেড়ে দিবেন? হাত তো ছেড়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাকেও একটু পরিশ্রম করতে হবে। বগুড়ায় নাই, রংপুরে নাই, কিন্তু একেবারেই কি নাই, এই জায়গাগুলো তো অফিস আদালত আছে, মানুষ এইখানেও এখন মানুষ আস্তে আস্তে বাইরে গিয়ে খাবার খেতে শুরু করেছে। সো আপনারা যদি পারেন তো সেক্ষেত্রে বিভিন্ন অফিসে গিয়ে দেখতে পারেন যে আপনাদের খাবার লাগছে কিনা দুপুরে, আপনারা লাঞ্চ নিন নাকি বাইরে থেকে। সো আপনারা তো বাইরে থেকে নিচ্ছেনই, আমার কাছ থেকেও নিয়ে নিতে দেখতে পারেন। সো এভাবে আপনি আপনার প্রমোশন চালাতে পারেন। আবার বিভিন্ন খাবারের শপগুলো আছে
সেখানে গিয়েও দেখতে পারেন যে তাদের আচার অনেক বাইরের আচার, যেমন কি বলে প্রাণের আচার বিক্রি হয়, তাহলে আপনার আচারটা কেন বিক্রি হবে না? আপনি গিয়ে বলতে পারেন যে আপনি প্রাণের আচার নিচ্ছেন, তো আমিও অনেক মানে বাসায় আচার বানাচ্ছি, তো আমার আচারও নিয়ে দেখতে পারেন, হোমমেড আচার। সো প্রাণের আচার মানুষ কিনে খেলে আপনার আচারটা কেন কিনে খাবে না? এটা প্রাণের মার্কেটিং আছে, টিভিতে দেখে দেখে মানুষ লাগুক না লাগুক দোকানদার কিনে রাখে, মানুষ কখনো না কখনো কিনে খাচ্ছে। সো আপনার তো অ্যাড নাই, আপনি তো অ্যাড দিচ্ছেন না, আপনার তো পরিচিতি নাই। ওকে আলিশা, সো আপনি আপনার পরিচিতি, আমরা গ্রুপে যেটা বলি যে পরিচিতি করতে হবে, আপনি আপনার পরিচিতি বাড়ান, তাহলে দেখবেন আপনি যান বিভিন্ন পেস্ট্রি শপগুলোতে, জিজ্ঞেস করেন যে তাদের কি কি হোমমেড খাবার লাগতে পারে, তারা নিজেরা বানায় নাকি বাইরে থেকে নেয়। সো আপনিও দিতে চান, বিভিন্ন দোকানে যান যারা আচার বিক্রি করে, তাদের জিজ্ঞেস করেন যে আপনারা বাইরে থেকে নিচ্ছেন, আমিও দিতে চাই, দেখেন কীরকম হয়। তারপরে হচ্ছে মিষ্টির দোকানগুলোতে যান, তারা নিজেরাই বানায়, আপনারা যারা মিষ্টি বানাচ্ছেন দেখেন তারা মিষ্টি নেয় নাকি। বা অন্য কিছু করতে পারেন, আপনি আচার, মিষ্টি, পাঁপড় যা মন চায় বিক্রি করতে পারেন, বিক্রি করে আপনি অনেক আছে যে ভ্যানওয়ালা ঠেলাওয়ালাগুলোর কাছে দেখেন না যে ভ্যানের মধ্যে মিষ্টি, ওই কি যেন পাঁপড় পুপড় এগুলো সব বিক্রি করে, তো তারা কি সবসময় নিজেরাই বানায় নিয়ে এসে বিক্রি করে? নিশ্চয়ই তারা কারোর কাছ থেকে কিনে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দেন। অনলাইনে তো আছে, অনলাইনেও আপনারা যারা নিচ্ছে, আবার বাইরেও আপনারা এরকম একটা ব্যবসায়িক সার্কেল তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও আপনার পরিচিতির দরকার হবে, ইনভেস্টমেন্টের দরকার হবে, তাদের মানে পরিশ্রমের দরকার হবে। আপনি যদি নিজে না পারেন, আপনার একজন লোক লাগবে যাকে আপনি বিভিন্ন জায়গায় পাঠিয়ে এই জিনিসগুলো কালেক্ট করবেন। কেউ না থাকলে নিজেকেই করতে হবে, যার নিজেও করতে পারবেন না, কোনো লোকও নাই, সেক্ষেত্রে তাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। একদিন হয়তো বা তার নাম ধাম এলাকায় ছড়ায় যাবে, বাইরেও ছড়ায় যাবে, তখন সে একবার নাম ধাম ছড়ায় গেলে কি আপনি পচাবাসি দিলেও সেল হয়ে যায়। এই তো বাইরের খাবারের আপুদের এই সমস্যাগুলোই আছে, যেটা ঢাকার আপুরা ভালো করতেছে আর কি। আবার বিভিন্ন বিয়ে হচ্ছে না, বিয়েগুলোতে, তারপরে বার্থডে অনুষ্ঠানগুলোতে অনেকেই আছে যে যারা নিজেরা কিছু করে না, হোটেল থেকে অর্ডার দিয়ে সব কিছু করায়। আপনি এরকম কিছু করতে পারেন যে এবারের বিয়ে হচ্ছে, বিয়ে যা যা খাবার লাগবে বা কিছু হোক, যেগুলো আমার কাছে আছে আমি দিতে পারি, সেগুলো আপনি করতে পারেন। কোনো বার্থডে প্রোগ্রাম দুই একটা করতে পারেন, দেখা যাবে একজন দুজন যদি আপনার কাছ থেকে এই সাপোর্টটা নেয় এবং তাদের ভালো লাগে, তাহলে দেখা যাবে যে আশেপাশে আর যারা করতেছে তাদের মধ্যেও আপনি তারাই সার্কুলার করে দিবে আপনাকে। সো এইভাবেই হবে, একদিনে কিছু হবে না আসলে। স্বপ্না ইসলাম কি লেখলেন আপু? কার নাম্বার চান? বিআটির নাম্বার চাই আপু, বুঝলাম না। তানজিলা তারিন, আমাদের বাসার কাছে এক আপু তেঁতুলের আচার বানিয়ে দোকানে দোকানে সেল দেয়, অনেক মজার আচার, আমরাও কিনে খাই, সে অনলাইনেও সেল করে। এই তো এভাবেই হবে। বিভিন্ন যে ভ্যানালাগুলোর কাছে কত কিছু পাওয়া যায়। আমাদের আলিশা আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আছি, সবাই বলেন আলিশাকে। আলিশা এসছে, কি সুন্দরী। আপনাদের রিকোয়েস্টে চলে এসেছি। আসতেই হবে। সেটাই। কেমন আছেন সবাই? মিম আপু, মিনা আপু, স্বপ্না আপু, সবাইকে আসসালামু আলাইকুম। খুব শর্ট সবাই টাইমে রেডি এসে, হয়েছি আমি। আলিশাকে কি সুন্দর লাগতেছে আলিশা। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই কমেন্টস করতেছে, রিপ্লাই দেন আলিশা।
আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছি। এত সুন্দর করে রেডি হয়েছি, আমি বাইরে যাচ্ছি, অবশ্যই ভালো আছি। কাজল ভাই কই? কি জানি কাজল ভাইকে তো আর দেখলাম না। সেটাই। আহ, কোথায় কেমন আছেন যাচ্ছেন? আপু? মিনা আপু, আমি ঘুরতে যাই এমনিতেই, হুটহাট কোনো প্ল্যান ছাড়া। ঠিক আছে। একলা না ভাইয়া যাবে সাথে? না, ভাইয়াও যাবে, আমার পার্সোনাল ড্রাইভার যাবে, পার্সোনাল ফটোগ্রাফার। আল্লাহ। আসলে আমার জামাই এত বাজে ছবি উঠাতে পারে। ওর ওরকে ছবি উঠানো দেওয়ার চাইতে নিজের একটা সেলফি যথেষ্ট, মানে এত বাজে আমার উঠায়। জামাই আবার খুব সুন্দর ছবি উঠায়, আর যতক্ষণ সুন্দর না হয় ততক্ষণ ওর রক্ষা নেই। থ্যাংক ইউ রোজ পূজা। সেলিনা জাকির আপু, থ্যাংক ইউ, নামাজ পড়ে সারপ্রাইজ। হ্যাঁ, আপনাদের জন্যই আসলাম। ভাবছিলাম যে নিজের জামদানি পরবো, বাট এটা আমি আগে থেকে রেডি করে ফেলছিলাম। সুন্দর লাগছে। হুম, নাকি সুন্দর। আমি 1% চার্জ দিয়ে লাইভ দেখছি আপু, সেই যে কারেন্ট গেছে। উম, আহ, আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেন। হ্যাঁ, আলিশা আপুকে কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন, আমি তো অনেকক্ষণ ধরে বক বক করতেছিলাম। পূজা, আলিশার তুমি বাসা কি পার্সেল পাইছো? হ্যাঁ, জি আপু। বরিশাল সদরেই? বুঝি না। মানে আপনার বাসা কি বরিশাল সদরেই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সদরই, একদম প্রপারে আমার বাসা। আচ্ছা, আমরা হচ্ছে গত ডিসেম্বর মাসে বরিশাল যেতে চেয়েছিলাম, তো যাই নাই। এবার যাব চাঁদপুর। চাঁদপুর হচ্ছে আমার দাদা শ্বশুরের বাসা। আচ্ছা, বরিশাল আসেন। আমার ফটোগ্রাফার খুব রোমান্টিক, তো এই জন্য আগে থেকে কিছু বলা যায় না। আচ্ছা, যদি বরিশাল আসেন অবশ্যই আমার বাসায় আসবেন, সমস্যা নেই, আমি ভালো ফটোগ্রাফার, আমি ছবি উঠাই দিব। অবশ্যই। অনন্যা সোম এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে। আল্লাহ। বা আলিশা আপুর মাঝখানে দাঁত ভাঙা, এত কিছু দেখা লাগে এই বৃষ্টি। সো লাভলি, আমার আন্টি, আমার আম্মারও এরকম। থ্যাংক ইউ। সুন্দরী আপু, আলিশা আপু, আপনার জুম্মন কষাই কোথায়? ঘুমায়। জুম্মন কষাই ঘুমায়। উঠাই দিছি, পাঞ্জাবি বের করে দিছি, বলছি এটা এটা পরো, তার আবার আমার চয়েসের জিনিস পড়তে হয়। বা কি রোমান্টিক জামাই বউ। সেটাই। ও আবার কি হয়েছে ব্যাপারটা, ও হচ্ছে এখন আর ওর উপর ডিপেন্ডেন্ট না, ও আমার উপর হয়ে গেছে। মানে আমি যেটা বের করে দিব ও ভাবে যে এটাই হয়তো বেস্ট, এটাই সুন্দর। এটাই তো মানে হওয়া উচিত। শুক্রবারে কোন পাঞ্জাবি পরবে, কোন টুপিটা পরবে, আমি ওইটাও মিলাই দেই। যাই হোক, এত বাধ্য জামাই না, বাধ্য না আসলে, ও আমার রুচিটাকে ও ভাবে যে এটাই বেস্ট। না, ম্যাক্সিমাম জামাইরাই এরকমই হয়। কিছু কিছু ঘাওড়া জামাই থাকে যারা আসলে বউয়ের উপরে ডিপেন্ড করতে চায় না, ইগোতে লাগে। এই ঘাওড়া খুব কমই এমন আছে, কিন্তু কয়জন পায়। ম্যাক্সিমাম না, আমার নিজের। জামাই ভালো মাশাআল্লাহ, তাকে আমি যেটা বলবো, যে ড্রেস বলবো, যেভাবে বলবো ওভাবেই পরে। হ্যাঁ, এটাই এটাই হওয়া উচিত। বউয়ের মন রক্ষার, মানে বউ রক্ষার জন্য এর থেকে সহজ উপায় আর কি হতে পারে? না না, আমার মনে হয় না যে মন রক্ষার জন্য, আমার মনে হয় যে ওকে আমি যেটা দিই এটাতে মনে হয় যে ও সুন্দর, ওকে সুন্দর লাগতেছে এই জন্য। ঠিক আছে, কারণ ও পরলে একটা উল্টা পাল্টা করবে, আর আমার হচ্ছে প্যান্টের সাথে কোন টি শার্টটা যাবে, মানে এই পাঞ্জাবির সাথে কোন ট্রাউজারটা যায়, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম। আল্লাহ জানে বিয়ের আগে ভাইয়ের কি অবস্থা ছিল, কি হ্যাঁ, সুন্দর উল্টা লাগতো। পাল্টা ছিল। সো লাভলি। থ্যাংক ইউ। যাই হোক, সুন্দর লাগতো। আসলাম, চলে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাকে কি দেখা যায়? আমার এখান থেকে মনে হচ্ছে যে একদম অর্ধেক মাথা কাটা। এই পর্যন্ত দেখা যাচ্ছে, এখন বাকিটুকু কই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ক্লাস, আমি তো লাইভে এত পারদর্শী না, কিভাবে যে দেখা যাবে আমি জানি না। এখন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা।
আমি কিন্তু এত মোটা না, আমি কিন্তু আরো অনেক শুকনা। আর কি সুন্দর হওয়া লাগবে, এখন কি রুড় হওয়া লাগবে? আমি just 57 কেজি লাস্ট উইকে দেখছি, আমি 57 কেজি। আমার তো মাথা গরম। এরপর থেকে ডায়েট শুরু করছি, 1 সপ্তাহে 1 কেজি কমছে। মাইকটা এখন কাছে 56। নেন, শোনা যাচ্ছে না হুম। স্পিকার? আপনার কথা খুব দূর থেকে শোনা যাচ্ছে, কাছে থেকে নেন। ও, দূরের থেকে শোনা যায়। তো আসসালামু আলাইকুম আপু, শেষ মুহূর্তে এসে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কনা সামাদ আপু, ভালো লাগে আপুটাকে আমার, যদিও কথা হয় নাই, ভালো লাগে আপুকে। থ্যাংক ইউ আপু। আপনার বাচ্চাগুলা কোথায়? আমার মেসি হচ্ছে বাইরে চলে গেছে, জুসি ঘুমাচ্ছে। দুইজনকে আজকে শাড়ি পরলে খুব ভালো লাগতো। আমি শাড়ি পরি, আমি হঠাৎ হঠাৎ শাড়ি পরি, বিকজ আমি শাড়ি খুব পছন্দ করি। আসলে আমি তো জানতাম না যে আমি আজকে লাইভে আসবো। আমি তো এই যে আপনাদের এগুলো কি বাসায় পরা জামা কিনছি না, আমি এগুলো তো বাসায় পরি। তো আমি তো এমনিতেই চলে আসছি একটু লিপস্টিক দিয়ে। হ্যাঁ, আমি তো তো আমি আসলে অলরেডি তখন রেডি হচ্ছিলাম, এই জন্য আমাকে শাড়ি পরা দেখলো সবাই, নইলে হয়তো বা দেখতাম না। সমস্যা নাই, একদিন আমরা সবাই আসবো শাড়ি টাড়ি পরে। ঠিক আসতে আছে, যখন এর শুরু পরের বার করেছি। আমি আসবো, আমি আমি আমার জামদানি পরে আসবো। এর পরের বার ভালো ফ্রিতে আমার ইয়া হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রমোশন হয়ে যাবে। বাচ্চাদেরকে লাইভে নিয়ে আসবেন। মায়াবী আপু। দেখতে ইশরাত সোনিয়া বান্ধবী, তুমি এতক্ষণ কোথায় ছিলা? তো ইয়া আলিফা মাঝে মাঝে আসেন লাইভে, যে আজকে তো আসাই হলো, এখন মাঝে মাঝে আসবেন, একটু আড্ডা টাড্ডা দিবেন সবাই, কি আপনার হ্যাঁ আপনার একটু আপু, আসবো। জ্ঞান বিজ্ঞান যা আছে মানুষের সঙ্গে শেয়ার করবেন। আপনাকে তো পেয়ে আমি খুব শাই ফিল করি আপু। আমারও এক সময়, আমি তো আসতাম না লাইভে, এই গত 2 মাসেই মানে এত আসলাম, এখন তো আসতেছি প্রায়, না আসলে আর ভালোই লাগে। আমিও যদি একটু মানে এই ইয়াটা কেটে যায় তাহলে আর লজ্জা লাগবে না, মোটামুটি একটু শাই ফিল লাগে, শাই ফিল করি এই, তো ইনশাল্লাহ। আসবেন না মাঝে হঠাৎ। মাঝে। আনিকা পূজা, তুমি কি তোমার দুলটা পাইছো? আমাদের পোজ শিখাবা বান্ধবী। আমি কি তোমাকে লাইভে পোজ শিখাবো? আলিশা আপু লাইভে এসে গান শোনাবেন বলেছিলেন, তাই কখন বলছিলাম এই কথা? মানে লাইভে আসা মানে গান শোনা, আর কোনো কাজ নাই লাইভে, লাইভে তাই না? সেটাই মনে হয়। কি পোজ শিখবা বান্ধবী বলো, দাঁড়ায় না বইসা? আনিকা পূজা আসে নাই বান্ধবী, আচ্ছা তুমি পেয়ে যাবা, টেনশন করো না, কালকে দিছি তো, হয়তো আগামীকালকে তুমি ফোন পাবা। আপুর চুলগুলা কি অনেক বড়? ইদানিং বড় হয়ে গেছে রে, যে একদম এই কোমর পর্যন্ত হয়ে গেছে। ও, আমার চুলগুলা বড়ই হয় না, মাত্রই ঘোড়ার লেজ, কিচ্ছু নাই চুলের সাথে। আসলে ওই লম্বা, অত লম্বা চুল ম্যানেজ করার সমস্যা, তারপরে সবাইকে লম্বা